টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। আমার আছে টপার। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক। আরে সরি, আচ্ছা একটু রাখো। আরে এই যে আমার গ্লাস ভেঙে গেছে ভাই। ভাই আমি তো ধাক্কা দিই নাই। ভাই, আমার আচ্ছা এই যে একটু রাখেন, আমি দামি একটু কথা মোবাইল। বলি। এই ডিসপ্লের দাম 20,000 টাকা। এই যে ভাই গ্লাস ভেঙে গেছে ভাই। ভাই এটা তো ভাই এই যে মানে আমি তো ইচ্ছা করে ধাক্কা দিই নাই। ইচ্ছা করে ভাই আমার টাকা দিতে হবে ভাই। আমি ভাই, আমি এই 20,000 টাকা দাম ভাই। এটা তো ভাই আমি ভাঙি না ইচ্ছা করে, তারপর আপনি অপশন ভাঙছেন ভাই, এগুলো আমার এখন যে এখানে অল্প টাকা আছে ভাই, এটা আমি আসলে দেন, এটাই আর আমার নাই? আমার আমার আর নাই ভাই, এটা আর নাই ভাই। আর কোনো টাকাই নাই ভাই। ঠিক আছে ভাই, দেখে শুনে হাঁটবেন। শহরে আসছেন তো গ্রাম থেকে মনে হয়। ভাই একটু দাঁড়ান। দর্শক, এতক্ষণ যে দৃশ্যটি দেখলেন, বাস্তবে এমন প্রতারণার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। দুর্বৃত্তদের নিত্য নতুন প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ। প্রতারকদের এইসব অভিনব কৌশলগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসম্মুখে এনে মানুষকে সচেতন করার কাজটি যিনি করছেন, তিনি পুলিশ সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম, যিনি এখন কর্মরত রয়েছেন সিএমপির গোয়েন্দা বিভাগে। তার এই কন্টেন্টগুলো জনসচেতনতার পাশাপাশি বেশ জনপ্রিয়তা পেয়েছে। নেট দুনিয়ায় তিনি এখন জনপ্রিয় মুখ। তার অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে তার ফলোয়ার প্রায় 3 মিলিয়ন। টিকটক ও ইনস্টাগ্রামেও তার ফলোয়ার ছড়িয়ে গেছে 40,000-এর উপরে। চ্যানেল 24-এর ঈদের এই আয়োজনে আজকে আমরা জানব এই পুলিশ কর্মকর্তার গল্প। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনি একজন পুলিশ কর্মকর্তা, তো একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যে এই কন্টেন্ট বানানোর যে চিন্তা, সেটা আপনি কিভাবে মাথায় আসলো? আসলে আমাদের একটা পুলিশের আছে, কমিউনিটি পুলিশিং। আপনি জানেন কমিউনিটি পুলিশিং হলো ধরেন সরাসরি জনগণের সাথে সেতু বন্ধন, ক্রাইম কি ঘটছে সেটা তথ্য পাওয়া এবং আমাদের কাছে কি আছে ওটাও জানানো। তাহলে খুব সহজেই আমরা একে অপরকে সহযোগিতা করতে পারলাম। তো তখন দেখতে পাচ্ছি যে এমন কিছু অপরাধ ঘটে যাচ্ছে যেটা আমি হয়তো ডোর টু ডোর 1 2 5জনকে বলতে পারলাম, কিন্তু আমি যদি এটা সোশ্যাল নেটওয়ার্কে বলি, সেটা সবাই তার ঘরে বসে থেকে, পুলিশ কোথাও ডাকছে আসতে হয়েছে এরকম না, যে যার সময় পেয়েছে তখন সে সহজে দেখতে পারলো যে এইটা এখন ট্রেন্ডিং অপরাধ। হ্যাঁ, আর কিভাবে আমরা আরেকটু অ্যাওয়ার থাকতে পারি। আমি কিন্তু এটাও বলে দিই যে এইটা করলে আপনি এটা থেকে মানে সেফ থাকতে পারবেন। তখন মনে হচ্ছে যে হ্যাঁ, আমি কিছু কন্টেন্ট তৈরি করি যেটা সরাসরি জনগণের উপকারে আসবে। প্রথম কখন কি নিয়ে কন্টেন্ট শুরু করেছিলেন? প্রথম কন্টেন্টটা এরকম, আমার মাথায় আসে, একসময় বন্দর থানায় ছিলাম, বাবা এবং মেয়ে দুজনকেই মেরে ফেলে একটা পরকীয়া কেন্দ্রিক ঘটনায়। কিছু লোক জানতে পারছে বা দেখতে পারছে ও এই ঘটনাটা করে চলে যাচ্ছে, কিন্তু দেখলেও জানলেও আইনি জ্ঞান কম থাকার কারণে তারা তাকে ধরে নাই। যে ধরলে আমি বোধহয় কোন পুলিশি বা আইনি কোন প্যাচে পড়ে যাই, কোন ঝামেলায় পড়ে যাই, ধরে নাই। এইটার কিন্তু আইনগত ক্ষমতা দেয়া আছে জনগণকে, যে আপনারাই এই অপরাধীকে ধরে ফেলতে পারবেন। এইটা আমার একদম প্রথম কন্টেন্ট। যে ওইটার ওই যে আসামি চলে গেছে কিন্তু তারপরেও ধরে নাই, তখন মনে হচ্ছে না, এটা যদি জনগণ হয়তো জানে তখন তারা নিজেরাই এই কাজটা করতে পারবে। সেটা কত সালের দিকে? সেটা কারণ 11 মাস আগের আমার কিন্তু কন্টেন্ট জার্নি খুবই কম, ঠিক সব মিলে 1 বছরের মতো এরকম হবে। কন্টেন্ট বানাতে গিয়ে মজার কোনো স্মৃতি কি আপনার মনে আছে কিনা? আজ থেকে ধরেন 2 মাস 3 মাস আগে, মানে রোজার ঈদের 10-15 দিন আগে, একটা মেয়ে হারিয়ে গিয়েছে ঢাকা থেকে। ওর বয়স 15-16 এরকম হবে। 2.5 বছর ধরে চট্টগ্রামে একজনের কাছে আশ্রিত, কিন্তু সে বাবা মার কাছে ফিরে যেতে পারে না, সঠিকভাবে বলতেও পারে না। তো তখন আমি এটার সন্ধান পেয়ে আমি সেটাকে ভিডিও করি। মানে সবাই এত এইটা শেয়ার করেছে, দেখেছে। আমার মনে হয় 10 ঘন্টার ভিতরে ওর মায়ের সাথে আমার কথা হয়েছে। পরের দিন ওর মা যে আসবে এতটুকু ভাড়াও নাই, আমরা দেন আবার বিকাশে টাকা পাঠাই, ভাড়া পাঠাই, সে চলে আসে। ওই মুহূর্তটা আমি দেখেছি যে মা তার সন্তানকে বুকে ফেরত পাওয়ার পরে যে মানে আনন্দের যে অশ্রু, আমি এটা দেখেছি। আমার সেটা মনে হয়েছে যে না, এই ছোট্ট জীবন সার্থক, কন্টেন্ট জীবন সার্থক। বেশিরভাগ সময় আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করেন,
আপনার কন্টেন্টে জনগণের সম্পৃক্ততা আমরা আসলে বেশি দেখি, তো এটার কারণ কি? জনগণের সম্পৃক্ততা, আমি এরকম, আমার কিন্তু টিম নাই, আমার ক্যামেরাম্যানও নাই, এডিটরও নাই, নাথিং। কনসেপ্ট আমার, যেটা ক্রাইম থেকে আমি সরাসরি দেখি এবং মনে করে এইটা জানানো উচিত। এবং একটা জায়গায় যখন আমি লোকেশন সেট করে ওখানে ইনস্ট্যান্ট আমি যাদেরকে পাই, যাদেরকে যোগ্য মনে করি, ওদেরকে আমার কন্টেন্টের ভিতরের অংশ হিসেবে নেই। আপনার এই কন্টেন্টের মাধ্যমে বহু মানুষ নিশ্চয়ই উপকৃত হয়েছে, এমন কোনো ঘটনা আছে যেটা মানে তারা এসে পরে আপনার সাথে শেয়ার করেছে সরাসরি? এমন অনেক ঘটনা ঘটেছে। আমি বলি, এই যে শয়তানের নিঃশ্বাস কথাটা, এটা অনেকে আমাকে দুষ্টুমি করে বলে যে শয়তানের নিঃশ্বাসের এই বাংলাদেশের প্রচারের জনক আপনি। শয়তানের নিঃশ্বাস এমন একটা জিনিস, আমি যতক্ষণে ভিডিও করি নাই, আমার মনে হয় 5% পুলিশও ততক্ষণে জানে না, কিন্তু জনগণ তো ধরেন আরও একটু দূরের। এখন ওভারঅল এটা সবাই জানে। ম্যাক্সিমাম ক্ষেত্রে পুলিশ না ধরতে পারলেও জনগণই ধরে পুলিশের কাছে সোপর্দ করতেছে। তো এইটা আমার মনে হয় যে আমার একটা বিরাট পাওয়া। এবং ধরেন রংপুরে ধরা পড়লো, সাতক্ষীরায় ধরা পড়লো, এটা আমাকে ওরা ফোন করে জানায় যে ভাই এটার থেকে যেটা লার্নিং পেয়েছি, এটা ধরতে পেরেছি। আপনি এখন নেট দুনিয়ায় একজন জনপ্রিয় মুখ, তো কেমন লাগে যখন আপনি কোথাও যান, তখন মানুষ আপনাকে যখন চেনে, যখন বলে যে ভাই আপনার ভিডিও দেখি? দিন শেষে আমি যেটা দেখি, একদম মুচির সাথেও আমার কথা হয়, সেও বলে যে ভাই এই ভিডিওটা দেখছি, ভালো লাগছে। আবার হাজার কোটি টাকার মালিক বা ধরেন বিচারক স্যারেরা, আমি যখন সাক্ষী দিতে যাই, প্রতিটা লেভেলের মানুষ যখন আমাকে বলে যে হ্যাঁ আপনার ভিডিওটা দেখি। 5 আগস্টের পরের থেকে পুলিশের ধরেন অনেক নেগেটিভিটি বা একটু খারাপ চরিত্র আমার দেখা হয়, বাট আপনাকে দেখে মনে হচ্ছে না, জনগণের সাথে আপনি আবার সেতু বন্ধনটা করে দিচ্ছেন, তখন আমার ধরেন মানে খুব অনুভূতিটা খুবই ভালো লাগে। নিশ্চয়ই এখান থেকে একটা আয় হয়, এই আয়, এটা কি বলা যাবে কত আয় করছেন? এবং আরেকটা বিষয়, এই আয় এর দিয়ে কোথায় খরচ করেন? ওখান থেকে ধরেন আমি বেশ ভালো কিছুই পাই, আমি বলতে যাচ্ছি না। এইটার একটা অংশ আমি এতিমখানায় দেই। ঈদের আগে, এই যেমন রোজার ঈদ গেল, এই ঈদেও আমি 2টা মাদ্রাসায় ধরেন 1 লক্ষ টাকা দিয়েছি। মানবিক কার্যক্রম আমাদের প্রতিদিনই চলমান। গতদিনেও আমরা একটা দোকান উদ্বোধন করেছি, একটা দুস্থ মানুষ, তাকে সব কিছু কিনে দিয়ে, প্যারালাইজ, প্রতিবন্ধী জন্ম থেকে, এদেরকে একটু হেল্প করে ওই দোকানটা একটু চালু করে দিলে ও হয়তো শারীরিক লোড নিতে পারে, এমন কাজ করতে পারবে না, কিন্তু দোকানে বসে থেকে ওর হয়তো সংসারটা চলে যাবে। চেষ্টা করে যাচ্ছি ওর একটা পোর্শন এরকম ধর্মীয় কাজ এবং ধরেন মানবিক কিছু কাজের পিছনে ব্যয় করতে। রবিউল ইসলাম, আমরা আপনার সাথে আরও কথা বলবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম 24 ঈদের বিশেষ আয়োজনে। আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, পুলিশ সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম। রবিউল ইসলাম, আপনাকে আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনি তো দেশের নানা জায়গায় আসলে কাজ করেছেন, তো এই নানা জায়গার অপরাধের চিত্র ভিন্ন, ধরনও ভিন্ন, সেই অভিজ্ঞতাগুলো একটু আমি আসলে জানতে চাই। সব অপরাধ সব অঞ্চলে সমানভাবে বিরাজ করে না। যেমন বিকাশ প্রতারণাটা খুব কমন একটা অপরাধ। এই অপরাধটা একদম স্পেসিফিক কয়েকটা জায়গায় ঘটে, ধরেন মানে ঘটায় তো কোন জায়গা থেকে, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, এই 3টা জেলা থেকে। আরেকটা হলো ভাঙ্গা, রাজবাড়ির ভাঙ্গা। এখান থেকে সারা বাংলাদেশে 64টি জেলায় বা প্রতিটি থানা স্তরে যেই বিকাশ প্রতারণাটা ঘটে, এখান থেকে ওরা ঘটায়। ওখানে এটা প্রাতিষ্ঠানিক রূপ টাইপের আছে, ধরেন ছেলেও করে, ছেলে বাবাকে শেখায়, ভাই ভাইকে শেখায়, এটা একটা জিনিস। আর একটা হলো ইমো হ্যাকার গ্রুপ আছে, এটা একদম স্পেসিফিক একটা জায়গা, নাটোরের লালপুর। এটা আর কোথাও থেকে হয় না, আপনার ইমো ওরা হ্যাক করে নিতে পারবে। শিক্ষা দীক্ষা কিচ্ছু নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা কিচ্ছু নাই, কিন্তু ঠিক জানে প্রবাসীর ইমো কীভাবে হ্যাক করতে হবে, আপনারটা কীভাবে হ্যাক করতে হবে, হ্যাক করে ওইটা দিয়ে তার কন্ট্যাক্ট নাম্বার তখন অ্যাক্সেস চলে আসে। তা এই কিছু ক্রাইম প্যাটার্ন একদম নির্দিষ্ট কিছু অঞ্চলে হয়, অন্য এলাকার লোক এটা নিয়ে খুব হাসাহাসি করে। এই যে কন্টেন্ট আসলে কিভাবে বানান বা আপনি সময়টা কিভাবে ম্যানেজ করেন, যেহেতু আপনি একটা চ্যালেঞ্জিং পেশায় আছেন? প্রচুর ভুক্তভোগী আসে, অনেকগুলো নিয়ে আমরা কাজ করি, অনেক জিনিস সমাধান করি। এর ভিতর থেকে যেটাকে মনে হয় যে না এটা প্রায়োরিটি বেজ, এটা আগে আমার জানানো উচিত। আমার ম্যাক্সিমাম ভিডিও দেখবেন যে আলো খুবই কম। কেন, আমি আমার অফিস শেষ করে আমি যখন বের হয়ে যাচ্ছি,
এই সন্ধ্যার হয়তো আধা ঘন্টা আগে বের হয়ে এইটা রাস্তার আশপাশে কোথাও একটা করে ফেলি। ওইটা এডিট করে আপলোড করতে করতে 8টা 7:30 এরকম বেজে যায়। আচ্ছা, যেহেতু আপনি পুলিশে আছেন, তো এই ক্ষেত্রে যখন আপনি কন্টেন্ট ক্রিয়েট তৈরি করেন, তো আপনার সহকর্মী বা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা এইটাকে আসলে কিভাবে নেয়? এইটা সব জিনিসের ক্ষেত্রে আমি একটা যেটা বলে, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে প্রতিটা জিনিস। তবে আমাকে মানে সিরিয়াসলি কেউ বলে নাই যে এইটা করা যাবে না, বাট আমার অনেক সিনিয়র, ধরেন ডিআইজি পদমর্যাদার একজন, ঢাকায় আমি ট্রেনিংয়ে গিয়েছি, আমার পিঠ চাপড়ে দিয়ে বলছে যে তুমি যেটা করেছো, যেটা করছো সেটা খুবই ভালো, জনগণ অনেক কিছু জানতে পারছে, এমন কিছু অপরাধ তুমি এখানে বলেছো যেটা আমি নিজেও জানতাম না। এটা আমার ভালো লেগেছে। আসলে আমাদের কিছু নিয়ম আছে, তো এমন কোনো কিছু ভিডিও করা যাবে না যেটা আমার পোশাকের উপর কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসে। আপনার এসব কাজে অনুপ্রেরণা মূলত কে? আমার এই কাজের মূল অনুপ্রেরণা যেরকম মানে শুধুমাত্রই জনগণ। কেন জনগণ? এইটা কিন্তু আমার টার্গেটও তারা, অনুপ্রেরণাও তারা। কেন? এই যে আমি রাস্তায় বের হলে ওরা যে আমাকে এটা যেই ওয়েলকামটা দেয়, ভালোবাসাটা জানায়, এইটাই ধরেন আমার বিরাট অনুপ্রেরণা, আরও পরবর্তী কাজগুলি করতে ইচ্ছে করে। আপনি তো মানুষকে সচেতন করার জন্য আসলে কন্টেন্টটা বানান, যে অপরাধ বা প্রতারণা থেকে। তো এমন কোনো ঘটনা কি ঘটেছে যে আপনি নিজেই প্রতারণার শিকার হয়েছেন পুলিশে ভর্তি হওয়ার আগে বা পুলিশে জয়েন করার আগে বা পরে? এরকম কোনো ঘটনা কি আছে? আছে আছে আছে। আমি জাস্ট পুলিশে জয়েন করেছি, আমি শিক্ষানবিশ হিসেবে ডবল মর্নিং থানায় জয়েন করি। তো ওই দিনে আমি অসুস্থ, শিক্ষানবিশ মনে হয় 10 দিন বয়স হয়েছে আমার চাকরির। তো আমি ওষুধ কিনবো জন্য আমি দেওয়ানহাট, ওখান থেকে মোড়ের পাশে দেওয়ানহাট পর্যন্ত হাঁটতে হাঁটতে এসে বাসে উঠলাম। বাসে উঠে যে সামনে গিয়ে ওষুধ কিনবো, জাস্ট বাসে ওঠার মুহূর্তেই মনে হচ্ছে যে মানে কী রে, মোবাইল নাই নাই মনে হচ্ছে। পকেটে থাকলে দেখেন মোবাইলটা একটা টানটা নিয়ে থাকে, নাই নাই মনে হচ্ছে। আমি পকেটে হাত দিতে গিয়ে আসলেই মোবাইল নাই। হচ্ছে কে যে কখন নিয়ে গেছে আমি বুঝতেও পারিনি। এবার একটু ব্যক্তিগত বিষয় একটু জানতে চাই। আপনার ধরেন কোথায় পড়াশোনা করেছেন, কোথায় বেড়ে উঠেছেন? আমি পড়াশোনা করেছি কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়, এটা পাবনায়, আমার বাড়ি পাবনায়। তারপরে এডওয়ার্ড কলেজে লেখাপড়া করেছি। দেন আমি অনার্সের বাকি অংশ এবং মাস্টার্স করেছি ঢাকা কলেজ থেকে। আমি এলএলবি সম্পন্ন করেছি পাবনা আমিনউদ্দিন ল কলেজ থেকে। আমি যদি হয়তো এলএলবি পড়েছি ওইদিকে যেতে পারতাম, বাট আমি এদিকে চলে এসেছি এবং আমি আমার প্রফেশনকে খুব এনজয় করি। বাই চয়েস পুলিশ হওয়া, অ্যাট দ্য সেম টাইম এর থেকে বেশি বেতনের চাকরি ডাচ বাংলা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে আমি পেয়েছি, কিন্তু ওইটা জয়েন না করে 10 দিন পরে জয়েন করেছি পুলিশে। এবং আমার মনে হচ্ছে মানে ডিসিশন সঠিক, কেননা এখান থেকে আমি যত মানুষকে ধরেন সেবা করতে পেরেছি বা সুযোগটা থাকে সরাসরি, একজন ব্যাংকার এটা একদমই সুযোগ খুবই কম, ভেরি লিমিটেড। আপনার চাকরির কত বছর পার করলেন এবং ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? অবসরে যাওয়ার পর কি করার ইচ্ছা আছে? আপনার পেশা আমার নিয়ে নেওয়ার ইচ্ছা আছে। মানে আমি বলি আমার চাকরি এখন 10 বছর প্লাস। আমি চাকরি একটা সময় আসবে আমি শেষ করব, মানে বেশি দিন না, হয়তো 2-1 বছরের মধ্যেই শেষ করার ইচ্ছা, খোদা যদি চায়। দেন আমার খুবই পছন্দের একটা পেশা হলো সাংবাদিকতা। এলএলবি যদিও করেছি ওইদিকে যাব না, আমি সাংবাদিকতাটাকে বেছে নিব। আমার মনে হয়েছে যে এই জায়গায় আমার কাজ করার মানে একটা ইচ্ছা আছে, স্পেস আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন পুলিশ কর্মকর্তা রবিউল ইসলামের কথা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।